স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। ফোনটা পকেটে রেখে দর্পণ গম্ভীর গলায় বলল, আমি ক্যান্টনমেন্টে যাচ্ছি না, আমাকে কেএস প্রো শপিং সেন্টারের সামনে নামিয়ে দিন। অদ্রিতা উসখুস করে উঠল। সুবেদার শানিত দৃষ্টিতে অদ্রিতাকে পর্যবেক্ষণ করছে এমন গুরুগম্ভীর পরিবেশে এই নারী এমন অবলার ন্যায় আচরণ করছে কেন? বিগত কয়েকদিন ধরেই তার সন্দেহবাতিক মস্তিষ্কে অদ্রিতার অস্বাভাবিক আচরণ চোখে বাজছে। অদ্রিতার সাহস জুগিয়ে দর্পণকে জিজ্ঞাসা করেই ফেলল, এত শঙ্কা নিয়ে আর থাকা যায় না। স্যার, আজ অনেকটা ধকল গিয়েছে সকলের উপর থেকে। আপনি এই ক্লান্ত শরীর নিয়ে এখন আবার কোথায় যাচ্ছেন? কোনো কাজ থাকলে আপনি অন্য কাউকে বলুন। ব্যক্তিগত ব্যাপার, নাথিং টু ওয়ারি, আমি ঠিক আছি। গম্ভীর গলায় বলা এতটুকু কথা যেন অদ্রিতার শঙ্কা আরো বাড়িয়ে দিল। অন্ধকার হওয়া মুখে নিজের জায়গায় ঝিমিয়ে বসে থাকলো। আরক্ত দৃষ্টি তবুও ব্যক্তিটির ওপর থেকে সরছে না। গাড়ি নির্দিষ্ট জায়গায় পৌঁছতেই দর্পণ ব্যস্ত পায়ে নেমে পড়ল গাড়ি থেকে। শপিং সেন্টারের অপর প্রান্তে থাকা প্রাইভেট কারটির ভেতরে ঢুকে গেল। ড্রাইভিং সিটে বসে থাকা পৌর লোকটি বিগলিত হাসল তাকে দেখে। দর্পণ মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমি ভালো আছি দর্পণ বাবা, তুমি কেমন আছো? ইদানিং তোমায় খুব খুশি খুশি লাগছে। আপনি তো বলেন পরিবার নাকি সকল খুশির কারণ। আমিও হয়তো আমার পরিবার পেয়ে গিয়েছি, তাই খুশি আপনা আপনি ভর করে আছে মুখশ্রীতে। ঘরমাক্ত খাকি পোশাক পরিবর্তন সিভিল পোশাক পরতে পরতে বলল দর্পণ। এ তো খুশির সংবাদ। অবশ্যই পরিবার হয় আমাদের এমন এক জায়গা যেখানে আমরা অবাধে নিজেদের সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, যেখানে তোমার হাজারটা অভিযোগ কষ্ট শুনতেও কেউ বিরক্ত বোধ করবে না, কারণ ওটা তোমার পরিবার। পরিবার হলো এমন একটা জিনিস যেখানে আমাদের দিন শেষে ফিরতেই হবে। এটা অবধারিত, কারণ সেখানে কেউ না কেউ তোমার অপেক্ষায় থাকে। তো বলো, কবে দেখা করছো তোমার পরিবারের সাথে, এই বুড়ো ড্রাইভারের সাথে? ড্রাইভার চাচা হাস্য উজ্জ্বল মুখে বলল। দর্পণও মৃদু হাসল। বান্দরবানে এসেছে থেকে তার ব্যক্তিগত গাড়ি এই লোকটা চালায়। ভালো একটা সুসম্পর্ক রয়েছে তাদের মধ্যে। মৃদু কণ্ঠে বলল, যেদিন সে আমার পরিবার হয়ে আমার ঘরে আসবে সেদিন দেখা করব। সেদিন তাড়াতাড়ি আসুক। শীততাপ নিয়ন্ত্রিত গাড়িটির ভেতরে নিস্তব্ধতা বিরাজ করলো বাকি সময়টুকু। পকেট থেকে ফোন বের করে দর্পণ আবারও মোবাইলের স্ক্রিনে দৃষ্টি রাখলো। 2 সপ্তাহ আগে আসা একটি ছোট্ট মেসেজ। জহুরি নজরে গোটা গোটা অক্ষরের শব্দ বুনন দেখতে লাগলো সে। অল্প কয়টা শব্দ বুননে রয়েছে বহু মানুষের প্রাণ বাঁচানোর তথ্য। থানচি হিল এরিয়া, তার পাশে একটা ডেঞ্জার চিহ্ন আঁকা রয়েছে। মেসেজটুকুতে এতটুকুই লেখা, যার বদৌলতে সেদিন থানচিতে হওয়া হামলায় তারা বিজয়ী হতে পেরেছিল ঘাতকদের ওপর, বাঁচাতে পেরেছিল লক্ষ্মী বিনোদের মতো আরো অনেক নিরীহ মানুষের প্রাণ। চিন্তিত লোচনে এসে খুঁটে খুঁটে দেখলো সেটি কোনো প্রাইভেট নাম্বার থেকে এসেছিল মেসেজটি। নাম্বারটির কোনো তথ্য বের করতে পারেনি এখনো পর্যন্ত। কেউ তাকে আড়ালে সাহায্য করছে। তার চেয়েও বড় কথা হলো ব্যক্তিটি জানে কখন কোথায় হামলা হচ্ছে। মূলত এই নাম্বারের রেকর্ড বের করতেই আজ তারা সারাদিন চেষ্টা করেছে, তবুও তারা কোনো তথ্য বের করতে পারেনি। এতটা সিক্রেট এবং নিট অ্যান্ড ক্লিন কাজ কোনো ডিফেন্সের লোক দ্বারাই সম্ভব। তবে কি তাদের মধ্যে কেউ একজন আছে যে এই সকল তথ্যের ব্যাপারে তাদেরকে অগ্রাসী করতে পারবে? ততক্ষণ পর্যন্ত তার সকল জল্পনা কল্পনা একটা বাস্তবিক রূপ পাবে না, যতক্ষণ পর্যন্ত না ওই মেসেজ দাতাকে খুঁজে পাচ্ছে। রোজকার নিয়ম অনুযায়ী শিয়াশা তার ডিউটি শেষে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আজ 3 বুড়োকে আচ্ছা মতো ঝেড়ে দিয়েছে। উপরন্তু তাদের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছে। বাস তখনও আসেনি।
অলস সময় কাটানোর জন্য ভেবেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু উকি ঝুঁকি দিবে, কিন্তু তার সুযোগ দিল না রোজ নানা অজুহাতে হাজির হওয়া কাঠখোট্টা মুখটি। বিগত দিনগুলোতে দেখা হয়েছে অপরাহ্নের কোনো ধুলো ওড়ানো পিচ ঢালা পথে কিংবা ধুলোহীন নির্মল দূষণমুক্ত ভোরের সেনানিবাসের সেই সমতল ঘেঁষা উঁচু টিলার উপর এক ঝাঁক ডেইজির মাঝে কিংবা বাসে একলা যাত্রাপথের সঙ্গী হিসেবে। প্রত্যেকের এসে বলবে। শিয়াশার প্রশ্নবিদ্ধ কোচকানো কপাল পাত্তা দিল না কাঠখোট্টা মেজরটি। ধীরে স্থির অলস পায়ে হেঁটে তার পাশে গিয়ে দাঁড়ায়। শিয়াশা সব প্রতিভূত চাহনি দিল মুখে, ভদ্রতা সূচক হাসি টেনে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, হাই মেজর। হ্যালো ডক্টর। কণ্ঠে কৌতুকের আভাসে শিয়াশা দৃষ্টি তাক করল সরাসরি ওই সরু তীক্ষ্ণ চোখ দুটির দিকে। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, মেজর, আমি তো আপনাকে কোনো ডিসকাউন্ট দেইনি। যা দিয়েছে সরকার দিয়েছে এবং হাসপাতালের কর্তৃপক্ষ দিয়েছে। আর না আমি আপনার প্রাণ বাঁচিয়েছি। প্রাণ বাঁচানোর মালিক তো আল্লাহ। সেক্ষেত্রে আপনার মাননীয় প্রধানমন্ত্রীও আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার কথা। কিন্তু আপনি আমার দরবারে কেন হাজিরা দিচ্ছেন বারবার? দর্পণ মৃদু হাসলো, বুকে হাত গুজে বলল, জ্ঞানীগুণীরা বলে মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় নাকি খুবই তীক্ষ্ণ হয়। ছেলেদের নজর পড়ার জন্য তাদের এক ঝলক দৃষ্টি যথেষ্ট। তবে আপনি এখনো বুঝতে পারছেন না, তাহলে কি ধরে নেব জ্ঞানীগুণীরা মিথ্যা বলে? শিয়াশা সরু দৃষ্টিতে কোন চোখে একবার দেখে নিল কাঠখোট্টা মেজরের নির্লিপ্ততা। লোকটা ভয়ঙ্কর কথা বলছে, তাও কি নির্লিপ্ত ভঙ্গিতে। সে ভাবেই বলল, কোন জ্ঞানীগুণীরা বলেছে এ কথা? গুগলে আর্টিকেল পড়ার সময় সংলাপটা দেখেছিলাম, কে বলেছে তার নাম দেখিনি। গম্ভীর স্বরে বলল দর্পণ। সোজা সাপটা শিকার উক্তিতে সামনের মানবী কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। খানিক বাদেই খিলখিলিয়ে হেসে উঠল শিয়াশা। আপনার মতো আয়রন ম্যানের মুখে এসব কথা জোকসের মতো শোনায়। আপনার গলায় তো মানায় গম কমে দরাজ কণ্ঠে বলা, রজার দ্যাটস হ্যান্ডস আপ, আদারওয়াইজ আই উইল শুট ইউ। বলে আরো এক দফা হাসির রোল পড়ে গেল জমজমাট রাস্তার ফুটপাতের উপর। শিয়াশা হেলে দুলে হেসেই যাচ্ছে। দর্পণ বিরক্তি নিয়ে শিয়াশার হাসি দেখছে। সে কি হাস্যকর কথা বলেছে? মেয়েটা কথার ভেতরে লুকিয়ে থাকা মানে না খুঁজে হেসেই চলেছে। ততক্ষণে বাস এসে দাঁড়িয়ে পড়েছে। দর্পণ হতাশার নিঃশ্বাস ত্যাগ করে হেলে দুলে হাসতে থাকা মেয়েটির হাতের কবজি নিজের মুঠোয় নিয়ে বাসে উঠে গেল। বাস ছেড়েছে 10 মিনিট হয়ে গিয়েছে। হাঁটুতে কোনোই ঠেকিয়ে দর্পণ কপালে আঙ্গুল ঘষছে, কেননা পাশে অবস্থানরত মেয়েটি এখনো হেসেই চলেছে। দর্পণ এবার চরম বিরক্তি নিয়ে কিছুটা ধমকে উঠে বলল, স্টপ সিয়া। শিয়াশা তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। দর্পণ ঘাড় ঘুরিয়ে থমথমে মুখের মেয়েটির দিকে দৃষ্টিপাত করল। চোখে চোখ পড়তেই মেয়েটির থমথমে মুখশ্রী ভেদ করে আবারও পেট ফাটা হাসি বের হয়ে আসলো। দর্পণ হাল ছেড়ে হতাশ চিত্তে দেখতে লাগলো হাস্যরত মেয়েটিকে। সে কি এমন বলল যে মেয়েটি তাকে এভাবে লেকপুল করছে? তার দ্বারা মিঠিমিঠি কথা যেন অসম্ভব, তাই গুগলকে কাজে লাগিয়েছিল অকর্মণ্য তাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। একজন সেনা কর্মকর্তার মেয়ে হয়ে জন্মানোই যেন শিয়াশার সুরক্ষা বলয় তৈরির জন্য যথেষ্ট ছিল। চোখ ধাঁধানো সুন্দর নয়, এক নজরে কেউ মুগ্ধ হয়ে যাবে এমন সৌন্দর্যের অধিকারী শিয়াশা নয়। তবে শুভ্র ফ্যাকাশে মাখন রঙা ত্বকের আড়ালে যে চমৎকার চঞ্চল প্রাণোচ্ছল সুন্দর নরম ব্যক্তিত্বের মানুষটা রয়েছে, তার প্রেমে অনায়াসে যে কোনো যুবক মুখ থুবড়ে পড়তে বাধ্য। তবে 26 বছরে এই নারীর জীবনে এমন ঘটনা খুবই বিরল। মেজর সাইফের মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করত না। ঢাকা মেডিকেলে পড়াকালীন সময় একবার এমন দুঃসাহস করেছিল একজন, সেটাও শিয়াশার কাজ অবধি পৌঁছানোর আগে শর্ট আউট করে দিয়েছিল আসফাক আহমেদ। হঠাৎ করেই জীবনে প্রথমবার কারোর অনুভূতি বুঝতে পেরে চঞ্চল দেহটা কেমন নইয়ে এলো ইতস্ততা অস্থিরতা লাজে।
তাই দর্পণের কথার মানে বুঝতে পেরেও সে নিজের অভিব্যক্তি লুকাচ্ছে, বুঝেও না বোঝার ভান ধরে বসে আছে। দর্পণ কিছু বলতে গেলেও তাকে এটা ওটা বলে কথা ঘুরিয়ে দিচ্ছে। দর্পণ চুপ করে দেখছে অস্বাভাবিকভাবে চুপ করে যাওয়া চঞ্চল হাসি খুশি মেয়েটাকে। মেয়েটির হঠাৎ করে এমন চুপ করে গেল কেন? সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো। তুমি কি ভয় পাচ্ছ সিয়া? শিয়াশা খানিক চমকে উঠল কাঠখোট্টা মেজরের এহেন সম্বোধনে। নিজের অস্থিরতা চেপে মৃদু অবাকের সুরে বলল, মেজর, আপনি কি খুব তাড়াতাড়ি প্রমোশন নিয়ে নিচ্ছেন না? সরাসরি তুমিতে চলে এসেছো? জীবনের 30টা বছর পার করে ফেললাম সিয়া, তারপরে গিয়ে দেখা মিলল জীবন সঙ্গিনীর। এখনো যদি আপনিতেই আটকে থাকি, তবে ওগো শুনছতে কবে পরিণত হব আর ভাবা ডাকটাই বা কবে শুনবো। তাই তাড়াতাড়ি প্রমোশন নিয়ে ট্রাই করছি, যেন কাঠখোট্টা মেজর উপাধি থেকে বেরিয়ে রোমান্টিক মেজরের উপাধি পেতে পারি। কাট কাট কণ্ঠে বলা কথাটুকুতে যেন সামনের মানবের চোখ বৃহৎ আকার ধারণ করলো। বড় বড় চোখ করে বলল, এত তাড়াতাড়ি কারো চরিত্রস্থূল কীভাবে করতে পারে? দর্পণের চোখে মুখেও এবার খানিক অবাকের রেশ দেখা গেল, তবে সেটা নিছকই অভিনয়। অবাক কণ্ঠে বলল, এটা তোমার কাছে চরিত্র স্থূলন মনে হচ্ছে? এটা তো পৃথিবীর নিয়ম। জগতে এমন কোনো নারী নেই যে নিজ থেকে স্বীকার করবে যে একটা ছেলেকে ভালোবাসে। সর্বক্ষেত্রে ছেলেদেরকেই প্রথম স্বীকারোক্তি করতে হয়। তাতে যদি ব্যক্তি চরম একঘেয়ে গম্ভীর ভবঘুরেও হয়, তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এজন্য যদি নিজস্ব চারিত্রিক বলয়ের বাইরে এসে নিজেকে অন্যভাবে বহিঃপ্রকাশ করতে হয়, তবে এটাকে চরিত্র স্থূলন বলা অনুচিত হবে। বরং এটা হচ্ছে অভিযোজন ক্ষমতা, যেটা সব পুরুষের মধ্যে নিহিত রয়েছে। না থাকলে তারা বউই পাবে না। আপনি ভালো জ্ঞান দিতে পারেন। সেনাবাহিনীতে যোগদান না করে আপনার লেকচারার হিসেবে যোগদান করা উচিত ছিল। দর্পণের মুখপানে দৃষ্টি নিক্ষেপ করে বলল শিয়াশা। ধন্যবাদ। কোনো এক সময় এই অভিজ্ঞতার সদ্ব্যবহার করব, ক্যান্টনমেন্টে টিচিং সার্ভিস দিয়ে। শিয়াশা আজ চোখে দেখতে লাগলো গম্ভীর মুখে রসিকতা করা ব্যক্তিটাকে। ঠিক সেই মুহূর্তে দর্পণও তার দৃষ্টি ঘুরিয়ে চোখ রাখলো মেয়েটির চোখে। ব্রাউন রঙা গেঞ্জির সাথে কালো প্যান্ট, গলায় ঝুলানো মাল্টি কালারের একটা স্কার্ফ। খুব বেশি অসাধারণ কিছু না থাকলেও সে মুগ্ধ হয় বারংবার। দর্পণ ভ্রু নাচালো, শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমি এখনো আমার উত্তর পাইনি। আপনি কিছু জিজ্ঞেসই করেননি, উত্তর কিভাবে পাবেন? লাজে আরক্ত মুখটি জানালার দিকে তাক করে বলল শিয়াশা। ঘন ভ্রুযুগল খানিক বেঁকে গেল দর্পণের। নারী এক অসম্ভব সুন্দর ছলনাময়ী মনের ভাব বুঝতে পেরেও তার কণ্ঠ নিঃসৃত শব্দের বুনন চাই। বুক ভরা শ্বাস নিয়ে ফোনের হোম স্ক্রিন অন করলো। দৃষ্টিবদ্ধ হতেই সেটি আবারও বন্ধ করে কমান্ডারের মতো কমান্ডো করে বলল, বৃহস্পতিবার সকাল 4:45 ক্যান্টনমেন্টের শেষ সীমান্ত বরাবর থাকবে। শিয়াশা প্রশ্নবিদ্ধ গলায় জিজ্ঞাসা করলো। দর্পণ আবারও রিপিট করলো। ততক্ষণে বাস তাদের গন্তব্যে চলে এসেছে। অনধিকার চর্চা সত্ত্বেও প্রত্যেকবার সর্বোচ্চ অধিকার নিয়ে কড়া পোড়া হাতটি মেয়েটির নরম হাতটি নিজের মুঠোবন্দি করে রাখে। বাস থেকে সকলে তাড়াহুড়ো করে নামছে। শিয়াশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে দায়িত্ববান গম্ভীর মুখাভঙ্গির লোকটির দিকে। এক হাত দিয়ে কবজি আঁকড়ে ধরে আছে, আর এক হাতে ছিমছাম গড়নের মেয়েটির চারপাশে বলয়ের তৈরি করে আছে, যেন কারোর স্পর্শ না লাগে মেয়েলি দেহাবয়বে। সর্বোচ্চ সুরক্ষা দিয়ে বাসের ভিড় ঠেলে নেমে হাঁটা শুরু করে ক্যান্টনমেন্টের গলির দিকে। শিয়াশা মুচকে হাসলো নিজের হাতের দিকে তাকিয়ে। তার কাছে সব রয়েছে, টাকা, বাড়ি, ক্ষমতা, ভালোবাসা। বাকি জীবনটুকুতে যদি তার চাওয়া পাওয়া বলতে কিছু থেকে থাকে, সেটা হলো একজন যত্নবান দায়িত্ববান জীবনসঙ্গী। আনএক্সপেক্টলি সে সেটা পেয়ে গিয়েছে। লাল আভায় ছেয়ে গেল লম্বাটে মুখ জুড়ে। লম্বা লম্বা পায়ে হাঁটতে থাকা ব্যক্তির পাশ ঘেঁষে নিজেও আঁকড়ে ধরল দুহাত দিয়ে দর্পণের হাতটা। নিজের হাত জুড়ে মেয়েটির স্পর্শে ওষ্ঠপুটে মৃদু হাসি ফুটে উঠল। মুঠোয় থাকা হাতে জোর খাটিয়ে নিজের আরো কাছে টেনে আনলো।
ক্যান্টনমেন্ট এরিয়াতে থাকে না কোনো ভিড়, বাজে আড্ডা কিংবা দোকানপাট। সবসময় আইনের আওতায় থাকায় এই জায়গাটুকু যেন পাপ, অপরাধ, দূষণ মুক্ত। রাস্তায় দু একজন মানুষ হাঁটা চলা করছে, যারা পেশাগত স্বভাবগত দিক থেকেই ভদ্রলোক। পাছে কি চলছে এটা দেখা তাদের বিষয় না। দুই দিকে দৃষ্টিপাত করে দুজনে নীরবে হাঁটছে, অথচ দুজনের মুখেই লেগে আছে মৃদু হাসি। শব্দের আদান প্রদান না হলেও মনের আদান প্রদান যে অনেক আগেই হয়ে গিয়েছে। তবুও ফর্মালিটিস যেন আমাদের মানুষের শিরায় শিরায় মিশে আছে। এটা না হলে মনস্তাত্ত্বিক শান্তি পাওয়া যায় না। বৃহস্পতিবার সকাল 7:30। মেরুন রঙা কোমর কাটা পোশাকে আবৃত করে নিয়েছে শিয়াশা নিজেকে। সদ্য ঘুম থেকে উঠেছে, চোখ মুখ এখনো ফোলা ফোলা, তবুও চোখে মুখে উপচে পড়া উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে না সে মাত্র ঘুম থেকে উঠেছে। চুল ছেড়ে মাথায় কাপড় বেঁধে তাতে অলংকার মাংটিকা পরে নিল। অ্যান্টিকের গহনা গায়ে চড়িয়ে ঠোঁটে হালকা বেরি লিপ বাম লাগিয়ে নিল। মিনি সন্দিহান ঘুমু ঘুমু চোখে দেখছে শিয়াশাকে। টিনেজে অবস্থানরত এই মেয়েটির কেন জানি মনে হচ্ছে তার আফাই প্রেমে পড়েছে। ইদানিং আফাই হুদাই খালি মিটমিট হাসে, বারবার ফোনের দিকে তাকায়। 11টা বাজলেই বারান্দায় ওকে ঝুঁকি মারে। নিজেদের মধ্যে কোনো জড়তা ও মুখে কোনো বেড়িবাঁধ না থাকায় সে প্রশ্ন করেই ফেলল। আপা, আপনি কি প্রেমে পড়েছেন? শিয়াশা চমকালো না কিংবা ভয় পেল না এমন প্রশ্নে। সে প্রেম করছে শুনলে তার পরিবারের সদস্যরা তাকে মারধর করবে, ঘরে আটকে রাখবে, মোবাইল ছিনিয়ে নেবে। এ যেন হাস্যকর ব্যাপার। বরং সকলে খুশি হবে। তবে বেশ অবাক হয়েছে মিনির মুখে এই কথা শুনে। সে প্রেমে পড়েছে এটা তো কাউকে বলেনি, তবে বুঝলো কি করে? তার মুখে কি লেখা রয়েছে? সে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, তোর এমনটা কেন মনে হলো? প্রেমে পড়লে মানুষ এমন করে, আমি শুনছি আমার এক বান্ধবীর মুখে। শিয়াশা গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল। কিছুক্ষণ বাদেই চমৎকার হেসে চঞ্চল কণ্ঠে বলল, তোর বান্ধবী তো একজন মনোবিজ্ঞানী রে মিনি, তাকে তো পুরস্কার দেওয়া উচিত। সে ঠিক বলেছে। তাইলে আপনি সত্যি সত্যি প্রেমে পড়ছেন? হুম। শিয়াশা আরেকবার নিজেকে পর্যবেক্ষণ করতে করতে বলল, প্রিয়জনের জন্য সাজতেও এত আনন্দ কেন? মিনি উচ্ছ্বসিত হয়ে উঠল। তার ঘুম উবে গিয়েছে। সে চটপটে কণ্ঠে বলল, কারা আপা, কারা? কোন বড় ডাক্তার? এখন বলবো না। কেন? মিনি আর্তনাদ করে উঠল। শিয়াশা মুচকি হেসে মিনির চুল এলোমেলো করে দিয়ে বলল, দেখা করবো তোর সাথে, খুশি? মেলা খুশি আপা। আপনি কি বলো? এখন বলো তো আমার সুন্দর লাগছে। পরিল্লাহান। তোর ভাষার ঠিক হবে না, তাই না মিনি? শিয়াশা হতাশ কণ্ঠে বলল। মিনি চুপসে গেল। মিনমিনে গলায় বলল, আর এমন হবে না আপা? তুই এসেছিস থেকেই এই কথা শুনছি। আমি আসছি এখন, দেরি হয়ে যাচ্ছে। 3 বুড়োটাকে বলবি আমি ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছি, যতক্ষণ পর্যন্ত না বিয়ে করবে আমি ফিরবো না। শিয়াশা নিঃশব্দে বের হতে হতে বলল। আচ্ছা। ক্যান্টনমেন্টের শেষ সীমান্তে আসতেই দেখা মিলল একটা কালো রঙের গাড়ির, যার ড্রাইভিং সিটে কোনোই ঠেকিয়ে থুতনিতে হাত ঠেকিয়ে বসে আছে কালো শার্টে আবৃত সুঠাম দেহের অধিকারী এক পুরুষ। শিয়ার ব্যক্তিগত পুরুষ। সে লাজুক হেসে গাড়ির অপর পাশে কাচে টোকা দিল। সাথে সাথেই দরজা খুলে গেল। পুরুষটি বিমুগ্ধ অবলোকন করলো মেয়েটির সাজ। আজকের সাজটা তার জন্যে এ যেন বলার অবকাশ রাখে না। জীবনের এই নিঃসঙ্গ একলা যাত্রা পথে প্রথম কেউ তার জন্যে সেজেছে। এর পরিবর্তে সে কি দেবে? তার জীবনটা চাইলেও হয়তো সে কৃপণতা করবে না। মৃদু হেসে হাত বাড়িয়ে দিল। হাত বাড়িয়ে দেওয়াটাও অপ্রয়োজনীয়, হাত ধরাটাও অপ্রয়োজনীয়। তবুও পুরুষটি হাত বাড়িয়ে দিয়েছে, মেয়েটিও হাতটি আঁকড়ে ধরেছে, অথচ পুরোটাই অপ্রয়োজনীয়।
কিন্তু আপনি কি জানেন ভালোবাসায় প্রয়োজন থাকতে নেই অপ্রয়োজনে করা সবকিছু ভালোবাসার পবিত্রতা সততা বহন করে? ভালোবাসা কেমন হয়, একটা মেয়েকে কিভাবে ভালোবাসতে হয় না জানা দর্পণ নামক এই পুরুষটিও অপ্রয়োজনীয় কাজ করতে করতেই নিজের জায়গা করে নিয়েছে রমণীটির মনে। মেয়েটিও মুগ্ধ হয়েছে প্রয়োজন ছাড়া সব কিছুতে পুরুষটির সচেতনতা, দায়িত্বপরায়ণতায় ও যত্নে। চারিদিকে শুধু আধার আধার আর আধার, তবুও মেয়েটি নির্ভয়ে পা ফেলে যাচ্ছে। সে জানেও না সে কোথায় পা দিচ্ছে, সামনে কোনো বিপদ আছে কিনা। এমন কোনো ভয় নেই মেয়েটির মাঝে, কারণ কেউ তাকে এক হাতে আগলে রেখেছে, যার উপর অপ্রয়োজনে সে ভরসা করছে নিজের থেকেও বেশি। দূষণমুক্ত ভোরের নির্মল মিষ্টি ঠান্ডা আবহাওয়া গায়ে শিরশির জাগাচ্ছে। খানিকটা সেটে গেল পাশেই হাঁটতে থাকা পুরুষটির দিকে। পুরুষটিও আগলে নিল, শিয়াশা চোখে কালো কাপড় বাঁধা। সে কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। বলুন না। স্টপ টকিং সিয়া, খেয়াল করো কিছু শুনতে পারছো কিনা। ফিল দিস। শিয়াশা বাধ্যগত মেয়ের মতো চুপ করে শোনার চেষ্টা করলো। পায়ের মর্মর আওয়াজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, স্ক্রাচ করার শব্দ ভেসে আসছে, আবার পাতার মর্মরে আওয়াজ ভেদ করে কুই কুই মুখ মুখ আওয়াজ আসছে। চিৎকারের সুরে রটেলস শব্দ ভেসে আসছে। যুবকটি তার হাত ছেড়ে দিয়েছে। শিয়াশা ভয়ার্থ হাত দিয়ে হাতড়ে কয়েকবার খুঁজল যুবকটিকে। পরিপ্রেক্ষিতে মৃদু আশ্বস্তের কণ্ঠ ভেসে আসে, ক্যান ইউ হিয়ার সামথিং? ক্যান ইউ হিয়ার সামথিং? তাদের এলাকায় নতুন প্রজাতি দেখে তারা ভয় পেয়ে গিয়েছে, তাই রেটেলস শব্দ করছে, চিৎকার করে এলাকা রক্ষা করছে। প্রশ্নের জবাব দিল না, সে নিজ বক্তব্যে এঁটে রয়েছে। কই কই মুখ মুখ শব্দ করছে আবার কয়েকজন বয়সের সাথে তাল মিলিয়ে বেড়ে ওঠা বুজুর্গরা। কেন জানো? কর্ণদয় ছুঁয়ে গেল কারোর ঠোঁট, বদন হালকা কেঁপে উঠল মেয়েটির। ধিমি কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন? প্রশ্নটি শুনতেই যেন আরো নিবিড়ভাবে ছুঁয়ে গেল কর্ণলতি। ফিসফিসিয়ে বলল, শত বিপদ সামনে রেখেও তাদের মিলনের বড্ড তারা, তাই বিপদ ঘনিয়ে আসতে দেখেও তারা সঙ্গমে মত্ত হওয়ার জন্য একে অপরের আহ্বান জানায়, একে অপরকে। আচ্ছা, এভাবে শব্দ করে গোপন কথা জোরে বলতে নেই, তাদের বাচ্চারা শুনে ফেলবে। কাদের? এবারেও জবাব আসলো না। ক্ষণকাল বাদেই দুটো হাত মেয়েটির লম্বাটে ছিমছাম গরনের দেহটিকে পেছন থেকে আঁকড়ে ধরল। মেয়েটির পিঠ ঠেকল শক্তপোক্ত চওড়া বুকে। মেয়েটির দুই হাত নিজের দুহাতের মাঝে নিয়ে চোখের কাপড়টা খুলে ফেলল। কয়েকবার পিটপিট করে চোখ খুলতেই শিয়াশা সপ্রতিভ চাহনিতে চারিদিকে তাকালো। বিভ্রান্তিত চিত্তে এদিক ওদিক তাকাচ্ছে সে। ঘন সবুজে আচ্ছাদিত জঙ্গল, গাছে গাছে কাঠবিড়ালির হাট বসেছে যেন। সবাই কেমন করে তাদের দেখছে, দৃষ্টিতে তাদের ভয়। তারা মনে করছে শত্রুর আগমন ঘটেছে। বুকে মিশে থেকে খানিকক্ষণ চোখ মুদে নিল প্রকৃতির অমায়িক রূপ। বিস্তৃত ওষ্ঠপুট অযথায় প্রসারিত হয়ে গেল। কাঁধে রুক্ষ দাড়িযুক্ত থুতনি ঠেকতেই শিয়াশা সংকুচিত হয়ে গেল। ভোরের আলো পুরোপুরি ফোটেনি। প্রকৃতির শীতলতার সাথে পাল্লা দিয়ে ভেসে আসা ব্যক্তিটির শীতল কণ্ঠ যেন আরো গা ছমছমে। নিজের দুহাতের মাঝে নরম দুহাতটি আঁকড়ে বলল, সিয়া, পৃথিবী চিনতে শুরু করেছি থেকে আমার চারপাশে শুধু অচেনা মানুষের আবির্ভাব। হাজারো মানুষের ভেতরেও আমি ছিলাম একা। বুঝতে শিখেছি থেকে একটা অনাথ আশ্রমে আবিষ্কার করেছি নিজেকে। কোথা থেকে এসেছি, জন্ম কবে, কোথায় কে রেখে গিয়েছে কিচ্ছু জানি না। শুরু হয় বেঁচে থাকার যুদ্ধ। পৃথিবীর অন্ধকার দিক থেকে নিজেকে দূরে রেখে নিজেকে গড়ে তুলি। নিজের পরিচয় মেজর দর্পণ এহসান, সেনাবাহিনীর সিনিয়র সামরিক অফিসার, যার বিগত জীবনটার মানে ছিল শুধুই তার কাজ। এতদিন পর্যন্ত পৃথিবীর কাছ থেকে, সৃষ্টিকর্তার কাছ থেকে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না, তবে এখন আছে। আমি জানি না পরিবার কেমন হয় সিয়া, পরিবার থাকার অনুভূতি কেমন। পৃথিবীর আর 5টা স্বাভাবিক মানুষের মতো এখন আমিও চাই আমার একটা পরিবার হোক, যেখানে সকলে আমায় ভালোবাসবে, আমার জন্য অপেক্ষা করবে। পুরোটা জীবন কোয়ার্টারে কাটাতে চাই না। একটা নিজের ঘর চাই, যেখানে সুন্দর একটা নেম প্লেট থাকবে, যেটা
দর্পণ এহসানের নিজের বাড়ি নির্দেশ করবে, যেখানে তার পরিবারও বসবাস করবে, যেখানে কেউ আমার জন্য অপেক্ষা করবে। আমার ফেলে যাওয়া ধোয়া এলোমেলো বস্ত্রগুলো অবহেলায় পড়ে থাকবে না, কেউ সযত্নে সেগুলো গুছিয়ে রাখবে। দিন শেষে ঘরে ফিরে প্রতিদিন বাহিরের খাবার খেতে হবে না, ঘরে সকলের সাথে একসাথে ঘরোয়া খাবার খেতে পারবো। যখন কোনো সুরক্ষা কমিটির হয়ে মিশনে যেতাম, তখন আহত হলে জানারও মতো কেউ থাকতো না। হাসপাতালে চিকিৎসাধীন সকল মেজরদের পরিবার ছুটে আসতো, কিন্তু আমার কেউ আসতো না। তার মানে আমি যদি কোনো মিশনে মারাও যাই, আমার লাশটা নিতেও কেউ আসবে না। জীবনের এই পর্যায়ে আমি চাই কেউ আমার হয়ে থাকুক। আমি যখন আহত হব, তখন আমার কন্ট্যাক্ট লিস্ট সার্চ করে আমার পরিবারকে যেন খুঁজে পায়। অন্য সকল সোলজারদের মতো আমার পরিবারও আমাকে হাসপাতালে দেখতে আসবে, খেয়াল রাখবে, চিন্তা করবে। আমি যদি মারা যাই, তবে আমার লাশ। এতটুকু বলতেই আঁকড়ে ধরে রাখা দেহটি সশব্দে ফুঁপিয়ে কেঁদে উঠল। অনুরোধের কণ্ঠে বলল, প্লিজ দর্পণ স্টপ। দর্পণের জড়িয়ে রাখা হাতটা শক্ত করে আঁকড়ে ধরে কান্নারত গলায় বলল শিয়াশা, No, Sia, you have to hear this. You have to be a strong woman, because all these things, I want them from you. দর্পণ মুচকি হেসে বলল। কিছুটা সময় নীরবতায় আচ্ছন্ন রইল। মেয়েটি তখনও ফুঁপিয়ে কাঁদছে। মাকে হারানোর পর থেকে আর কোনো প্রিয় মানুষকে হারানোর শক্তি তার মাঝে নেই। লোকটা যে অচিরেই তার প্রিয় মানুষ হয়ে উঠেছে, তাই তাকে হারানোর চিন্তাও সে করতে পারে না। লোকটার ভেতরে এতগুলো কষ্ট জমা, সে কি পারবে তার সকল দুঃখ কষ্ট নিরাময় করতে? নীরবতা ভেঙে আবারও সেই একই শীতল কণ্ঠ ভেসে আসলো, Sia, will you be my family? ভালোবাসা তো ক্ষণিকের, ভালোবাসা রূপ বদলায়। দর্পণ ভয় পায় ভালোবাসার শব্দটির এই বদলে যাওয়া বৈশিষ্ট্য। সে চায় না তার ভালোবাসা রূপ বদলাক, বরং আজন্ম তার ভালোবাসা অটুট থাকুক ওই একটা মানুষের জন্য। ভালোবাসা ঠুনকো বলেই এই শব্দটি ব্যবহার করেনি দর্পণ, বরং গুরুত্বপূর্ণ মানুষটিকে দিয়ে দিয়েছিল গোটা দর্পণ জড়িত সব কিছু। আর একটা মানুষের থেকে সব কিছু ছুটে যেতে পারে, কিন্তু পরিবার কখনো পিছু ছুটে যেতে পারে না। তাকে তার নীড়ে ফিরতে হবে, আর নীড়ে ফিরে ওই একটি মুখই দেখতে চাই দর্পণ। শিয়াশা কান্নারত মুখশ্রীতে ঘাড় ঘুরিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা লৌহ মানবের দিকে তাকালো। মানবটির চোখে মুখে একরাশ চাওয়া পাওয়া লুটোপুটি খাচ্ছে। দর্পণ মৃদু হেসে চোখের পানি মুছে দিয়ে আবারও একই কথা জিজ্ঞাসা করলো, Will you be my family? ইয়েস, আই উইল। ছোট্ট একটি স্বীকারোক্তি। দর্পণের মনে হলো সে তার নতুন কোনো জীবন ফিরে পেয়েছে, যেই জীবনে সে আর একা নয়, তার একটা পরিবার রয়েছে। প্রতি উত্তরে দর্পণ নিজের জ্যাকেটের পকেট থেকে কিছু বের করে শিয়াশার হাতে দিল। কণ্ঠে উৎফুল্লতা নিয়ে বলল, Happy birthday, Sia. শিয়াশা অবাক পানে তাকিয়ে রইল হাতের মুঠোয় ছোট্ট সফেদ রঙা খরগোশটির দিকে, যার গলায় একটা চাবি সহ চাবির রিং ঝুলছে। আজ তার জন্মদিন। তার তো দর্পণের চক্করে মনেই নেই। সারাদিন এই লোকের খেয়ালে ডুবে থাকে। তার ঘরের লোকেরাও কিছু বলল না কেন? আপনি কি করে জানলেন? তোমার ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন আমার কাছে রয়েছে। গোয়েন্দাগিরি করছেন আমার উপর? এখনো করা শুরু করিনি, করব বিয়ের পর। তোমার খুঁটিনাটি সকল তথ্য কালেক্ট করতে হবে। আমার মন কেড়ে নিয়েছো কি দিয়ে, সেটাও বের করতে হবে। শিয়াশা কপাল কুঁচকে বলল। দুষ্ট লোক। দর্পণ গা দুলিয়ে হাসলো। শিয়াশা চাবির রিংটা নেড়ে চেড়ে দেখলো একটা ঠিকানা লেখা, যেটা ক্যান্টনমেন্টের শেষ সীমান্তের বাহিরে অবস্থানরত একটি বাড়িকে নির্দেশ করছে। সে কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করলো, এটা কিসের চাবি? তোমার বার্থডে গিফট। কিসের চাবি এটা? চলো দেখাচ্ছি। বলেই দর্পণ শিয়াশার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। শিয়াশাও হাসি মুখে দর্পণের হাত দুহাতে আঁকড়ে হাঁটতে লাগলো। 12 তলা দালানটির 6 তলায় দাঁড়িয়ে আছে শিয়াশা। নিটল দৃষ্টিতে ছেয়ে আছে ফ্ল্যাটের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো ব্যক্তির হাস্যরত মুখশ্রী। লোকটা যে ইতিমধ্যেই তাকে নিয়ে বহুদূর ভেবে ফেলেছে। দরজার পাশে নেম প্লেটে বড় বড় করে লেখা শিয়ারপন। দর্পণ হাসলো, জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে?
শিয়াশা হতবুদ্ধির ন্যায় জিজ্ঞাসা করলো, এসব কি? পরিবার তো ঘরে থাকে, কোনো সরকারি কোয়ার্টারে থাকে না, তাই এটা আমার পরিবারের জন্য। এখানকার মালকিন মিসেস সিয়াসা এহসান। বুকে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে বলল দর্পণ। চোখে মুখে তার প্রশান্তির হাসিরা হুটোপুটি খাচ্ছে। হঠাৎ করেই শিয়াশার চোখ দুটো থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ফ্যাসফেসে ভাঙা কণ্ঠে বলল, আমি কি আপনার পরিবার হতে পারবো? তুমি অলরেডি আমার পরিবার, আমার সব কিছু হয়ে গিয়েছো। চোয়ালদয় আটোসাটো হয়ে আটকে সদা ভ্রুকুচকে থাকা আড়ম্বরহীন মৌনব্রতকারী মেজরটির ভেতরে এত কথা, এত ভালোবাসা, এত নম্রতা লুকিয়ে আছে, সেটা শিয়াশার কল্পনাতীত ছিল। সে নিজে যেই রকম সবাইকেও সেই একই দৃষ্টিভঙ্গির দিকে থেকে বিবেচনা করে। তার চপল হাসি খুশি দৃষ্টিভঙ্গির সাথে দর্পণের কাঠখোট্টার স্বভাব ম্যাচ করেনি, বিধায় সে লৌহ মানব উপাধি দিয়েছিল, যেটি দর্পণ নিজ উদ্যোগে মিথ্যা প্রমাণ করেছে। ফ্ল্যাটটির ইন্টেরিয়ার ডিজাইনের কাজ চলছে, যেটা সম্পন্ন হতে এখনো এক সপ্তাহ পর দর্পণ কোয়ার্টার থেকে সেখানে শিফট হবে। ওষ্ঠপুটে মৃদু হাসি নিয়ে দারোয়ান চাচাকে সালাম দিয়ে গেটের ভেতরে ঢুকলো শিয়াশা। দারোয়ান বয়স্ক লোকটা উত্তর করে এগিয়ে আসলো, বলল, আম্মা, সাহেব বাবাই তোমারে খুঁজছে, অনেক চেঁচামিও করছে। তাদের কাজই আমাকে নিয়ে গবেষণা করা। আপনি চিন্তা করবেন না চাচা, আমি সামলে নেব। শিয়াশা ঢুকতে ঢুকতে বলল, যেমনটা ভালো মনে করো তুমি। তারপরেও দেখা ঘুরতে ঘুরতে ক্যান্টনমেন্টের বাইরে চইলা যাইও না। ইদানিং তো দেখতাছ হুদাই মানুষ মরতাছে এদিকে সেদিকে। আমি শক্তিশালী সুরক্ষা কবচ নিয়ে ঘুরি চাচা, নো টেনশন, ডু ফুর্তি। শিয়াশা রসিকতা করে বলল, সাথে সাথেই ফিক করে হেসে উঠল নিজে। দারোয়ান লোকটিও হেসে উঠল। তাদের আম্মা অনেক সরল মনের প্রাণবন্ত মেয়ে, সবাইকে ভালোবাসা দিতে জানে, ভালোবাসা কুড়াতেও জানে। সদর দরজার সামনে আসতেই দর্পণকে মেসেজ করলো সে পৌঁছে গিয়েছে। তারপরে মুখটা গম্ভীর করে ফেলল। তিন বুড়োকে এবার তার শায়েস্তা করতেই হবে। কলিং বেল বাজতেই হাট করে দরজা খুলে গেল। খুলতেই বিকট শব্দ হলো ভেসে আসলো। সমস্বরে তিন বুড়োর আওয়াজ, হ্যাপি বার্থডে টু আওয়ার প্রিন্সেস। সাইফের হাতে বিশাল আকার একটা কেক, আশফাক আহমেদের হাতে একগুচ্ছ বেলুন, আশরাফের হাতে কয়েকটা গিফট বক্স। মিনি হাস্য উজ্জ্বল মুখে হাতে মোমবাতি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। শিয়াশা থমথমে মুখে সকলের দিকে দৃষ্টিপাত করলো, অতঃপর গটগট করে নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা আটকে দিল। দরজার আটকানোর বিকট শব্দে সকলে খানিক কেঁপে উঠল। সাইফ আশরাফের দিকে মুখ ছোট করে তাকালো। আজকের দিনটাকে আল্লাহ তাআলা তার জীবনে সব সুখ ঢেলে দিয়েছিল, তাই আজকের দিনটা শিয়াশার থেকেও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই দিনে মেয়ের এমন মন খারাপ তার একটুও সহ্য হলো না। মন খারাপ হয়ে গেল তার। কেক হাতে চুপ করে বসে পড়ল সোফায়। শ্বশুরের উপর খেকিয়ে উঠে বলল, এইসব আপনার জন্য হয়েছে। আশফাক আহমেদ চিরবিরিয়ে উঠল, শানিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার জন্য হয়েছে মানে? কি করেছি আমি? আপনি যদি বিয়েটা করতেন তাহলে কি আর সিয়া আমাদের উপর রাগ দেখাতো না তো? ফালতু কথা বলবে না সাহেব। তোমার মতো একজন সুপ্রতিষ্ঠিত সেনা কর্মকর্তা এসব ছেলেমানুষের কথা কিভাবে বলতে পারে? ৭৫ বছর এসে আমি বিয়ে করব? কথা বলার সময় বিবেক বুদ্ধি খাটিয়ে কথা বলো। তো সরাসরি বলেই পারেন আপনার মধ্যে এখন একটা বউ পালার শক্তি নেই। আপনার মতো রসকসহীন ব্যক্তি যে আমার বউকে আর শালাকে দুনিয়াতে আনতে পেরেছে, এই ঢের। কিন্তু আমার তো অনেক শক্তি রয়েছে এখনও, আমাকেও তো বিয়ে করতে দিচ্ছেন না। আমি তো আর আপনার মতো দুর্বল নই যে বউ পালতে পারবো না। কি বললে তুমি? তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে ধোকা দেওয়ার? তুমি এই জীবনে আমার মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালেও আমি তোমার নামে মামলা করব সাহেব। ওটা মেয়ে হবে না আব্বু, মহিলা হবে। আশফাক আহমেদের কথার মাঝে আশরাফ ব্যগ্র কণ্ঠে বলে উঠল। আশফাক চোখ রাঙিয়ে তাকালো আশরাফের দিকে।
হুঙ্কার ছেড়ে বলল, তুই চুপ কর নেমুখ হারাম। আমার মেয়েকে তুই পালাতে সাহায্য করছিলি, তোকে যে এখনো জীবিত রেখেছি এটাই তোর ভাগ্য ভালো। সহসা আশরাফ চুপ করে গেল। তার বাপটা এত খিটখিটে কেন? আমি প্রথমেই তোমাকে চিনে ফেলেছিলাম, একটা চরিত্রহীন লম্পট ছেঁচড়া ছেলে, কিন্তু আশা তো চোখে পট্টি বেঁধে ছিল ভালোবাসায়, যার জন্য তোমার এই রূপটা চিনতে পারলো না। কতবার বললাম এই ছেলেকে বিয়ে করো না, তাও শুনলো না আমার কথা। আশফাক আহমেদ আবারও রাগী কণ্ঠে বলতে লাগলো। শ্বশুরের কথায় সাইব ভ্রু উঁচিয়ে মেয়ের ঘরের দিকে হাঁটা ধরলো। কয়েকবার করাঘাত করে বলল, সিয়া বাচ্চা, আজকের দিনে অন্তত এমনটা করো না। এত রাগ দেখাতে নেই। জন্মদিনের দিন, আজকে তো আনন্দের দিন। সকলে একসাথে কেক কাটবো, মজা করব, বাইরে খেতে যাব, শপিং করব, কত আনন্দ হবে। বেরিয়ে এসো। রাতে মন্নয়ীর বিয়েতেও তো যেতে হবে। শেষের কথাটা শুনতেই শিয়াশা ক্ষেপে গেল। দরজার ওপাশ থেকে গলা উঁচিয়ে বলল, ভালো ভালো হলো, অন্যের বিয়েতে যাবে নাচতে নাচতে? নিজে তো একটা বিয়ে করার মুরদ নেই। আমি বের হব না আজ ঘর থেকে। তোমাদের সাথে আমার কোনো কথা নেই। যতক্ষণ না তিনজনের কেউ একজন বিয়ে করছো, আমি বের হব না। আচ্ছা ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছা তেমনি হবে। আমরা কালকেই আশরাফের জন্য মেয়ে দেখতে যাব। খুশি? এখন বের হও। দুলাভাইয়ের কথায় আশরাফের চোখ বৃহৎ আকার ধারণ করলো। কিভাবে তাকে ফাঁসিয়ে দিল, এই বিষয়ে নামক ঝামেলা তার কাছে ভালো লাগে না। সাইফ তাকে চোখে আশ্বস্ত করলো শান্ত থাকার জন্য, কিন্তু শিয়া তাতেও অনড়। ঠোঁটে হালকা লিপস্টিক দিতে দিতে সে জেদি গলায় বলল, না, তোমাদেরকেও বিয়ে করতে হবে। সাইফ দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা হয় করবে। এখন বেরিয়ে এসো। কথাটা বলতে দেরি আছে শিয়াশার, হুড়হুড় করে বের হতে দেরি নেই। সাইফ অবাক হয়ে গেল, মেয়ে তার পরীর মতো সেজে আছে। হাঁটু পর্যন্ত গোল চেরি ব্লুজম প্রিন্টের ফ্রক, সাথে সুন্দর করে সেজে গুজে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আশরাফ ডানে বামে মাথা নাড়ল। কত ঢঙি মেয়ে, ভেতরে বসে সাজগোজ করেছে সে। আর এদিকে তারা ভাবছিল মেয়েটা রাগ করে বসে আছে। সাইফ চমৎকার হাসি নিয়ে মেয়ের হাত মুঠোয় পুরে নিল, মাথায় স্নেহের পরশ দিয়ে বলল, আমার শ্রিয়া কত বড় হয়ে গিয়েছে, আর কিছুদিন পরে যে শ্বশুর বাড়ি পাঠাতে হবে। শিয়াশা তৎক্ষণাৎ প্রতিবাদী কণ্ঠে বলল, না, তোমাদের একটা গতি না করে আমি কখনোই শ্বশুরবাড়ি যাব না। হয়েছে গিন্নি, আজকের জন্য অনেক শাসন হয়েছে, এখন দয়া করে কেকটা কাটো। আশফাক আহমেদ কেকটা এগিয়ে এনে বলল, হ্যাঁ কাটছি, দাও। অতঃপর সকলে মিলে হইচই করে কেক কাটলো। পুরোটা দিন সকলে ব্যস্ত কাটালো। আজ আশ্রমেও সকলের সাথে কেক কেটেছে, খাওয়া দাওয়া করেছে আশ্রমের বাচ্চাদের সাথে। রাতে আবার মৃন্ময়ীর বিয়েতে যেতে হবে। এ কি মজিব সাহেব, এখানে তো শুধু নগদ রয়েছে, পরের বাইক কোথায়? পাত্রপক্ষের মধ্যে একজন উদ্বিগ্ন হয়ে বলল। মৃন্ময়ীর বাবা মজিবুর রহমান মাথা নিচু করে ফেলল। হাতের মিষ্টির পাত্রটা একজনের কাছে দিয়ে সকলের সামনে এসে নতমস্তকে দাঁড়ালো। লজ্জিত সাফাইয়ের কণ্ঠে বরের বাবার সামনে হাত জোর করে বলল, বিআই সাহেব ক্ষমা করবেন, 5 লাখ টাকা জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়েছে। এর মধ্যে বাইকের ব্যবস্থা আর করা সম্ভব হয়নি। তবে আপনি চিন্তা করবেন না, আমি বিয়ের কিছুদিন পরেই বাইক দিয়ে দিব। আর বলতে পারল না, পাত্রের বাবার হুঙ্কার ছেড়ে উঠলেন। এ কি মস্করা হচ্ছে আমাদের সাথে মজিব সাহেব? 8 লক্ষ টাকা দাবি ছিল, সেখানে আপনি 5 লক্ষ দিচ্ছেন, এখন আবার বলছেন বাইক বকেয়া রাখবেন। এ তো আমাদের ঠকানো হচ্ছে। কি বলেন আপনারা সবাই? উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলল পাত্রের বাবা। চারিপাশে টঙের উপর কাঠের তৈরি বাড়ি, মাঝে বিশাল আকার মাঠে বিবাহের আয়োজন করা হয়েছে। এটা চাকমা পাড়া, এখানে সকলের বাড়ি টঙের উপর, মৃন্ময়ীদেরও। পাত্রের বাবার এমন হুঙ্কারে কনেপক্ষের সকলের স্তব্ধ হয়ে গেলেও পাত্রপক্ষের সকলে হৈ হৈ করে উঠল। মজিবুর সাহেবের মুখ শরীর ঘামতে লাগলো, কোনো বিপদ না হয় এই ভরা আসরে। সে হাত জোর করে মিনতির সুরে বলল, বিআই সাহেব আপনি উত্তেজিত হবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি
আমি কিছুদিনের মধ্যেই বাইকের ব্যবস্থা করে ফেলবো। আপাতত বিয়েটা ঠিক মতো হয়ে যাক। না, কখনোই না। এ তো কথা খেলাপ করা হচ্ছে আমাদের সাথে। আগে একবার কথা বলে বিয়েতে রাজি করানো হয়েছে। এখন বিয়ের আসরে এসে আপনারা মত পাল্টে নিচ্ছেন। এমনটা হলে এই বিয়ে বন্ধ হয়ে যাবে। নেব না এমন কথা খেলাপ করাকারীর মেয়েকে। এমনিতেই আমরা অনেক দয়া দেখিয়েছি আপনাদের মেয়েকে ঘরের বউ করার সিদ্ধান্ত নিয়ে। যে মেয়ের বাবা মা সারাদিন দোকানে চালায়, সে মেয়ে আর কত ভালো হবে তা আমাদের জানা আছে। ঘরের বউকে সর্বোচ্চ মুখে তুলতে পারে আয় করার জন্য, সে কি মেয়েদের বসিয়ে খাওয়ায়? হে আমাদের ভালো করেই জানা আছে। মেয়েদের দিয়েও ঘরের ব্যবসা করানো হয়। পাত্রের চাচা ক্ষিপ্ত কণ্ঠে বলল। মজিবুর সাহেব বাঘ হারা হয়ে গেলেন। নিজের সন্তানদের ভালো সম্মানিয়া জীবনযাপন দান করতেই তারা দুজনে সারাদিন প্রাণপণে কাজ করে যায়, যেন তাদের কখনো মানুষের কাছে হাত পাততে না হয়, মাথা উঁচু করে বাঁচতে পারে। সেখানে আজ তাদের কাজের জন্যেই তার মেয়েকে এমন জঘন্য কথা শুনতে হচ্ছে। সে ব্যথিত কণ্ঠে বলল, দয়া করে এমন কথা বলবেন না বিআই সাহেব। আপনাদের যা বলার আমাকে নিয়ে বলুন। আমার ব্যর্থতা, আমি আপনাদের দাবি পূরণ করতে পারিনি, কিন্তু আমার মেয়ের এত কোনো দোষ নেই। তাকে এভাবে লাঞ্ছিত করবেন না। পাত্রপক্ষের লোকেরা ফের খিলবিলিয়ে উঠল। আপনার এই ভালো মানুষের ভাষণ আপনার কাছে রাখুন। আমাদের দাবি যথাযথ পূরণ করতে পারলেই এই বিয়ে হবে, নতুবা এই বিয়ে এখানেই বন্ধ হয়ে যাবে। মজিবুর সাহেব আর্তনাদ করে উঠল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। হাত জোর করে পাত্রের বাবার পায়ের নিকটস্থ হতেই কেউ তাকে আগলে নিল। মাথা ঝুঁকতে দিল না। কোণে সাজে অপরূপা সুন্দরী নিজের মেয়ে মৃন্ময়ীকে দেখে মজিবুর সাহেব হড়বড়িয়ে উঠল। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, মারে, তুই এখানে কেন আসলি? বাবা যতক্ষণ আসি ততক্ষণ কোনো চিন্তা নেই। আমি কখনো তোর মাথা নত হতে দেব না। আমি বাইকের ব্যবস্থা করছি এক্ষুনি। আমাদের তো দুটো দোকান, একটা বিক্রি করে দেব। তুই থাকবি না, লোক সংখ্যা কমে যাবে। আমরা তাতেই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তুই চিন্তা করিস না, যা ভেতরে যা। মৃন্ময়ী মৃদু হাসল। বাবার চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি বাবা হয়ে আমার মাথা যেমন নত করতে দিতে পারো না, আমিও মেয়ে হয়ে তোমার মাথা নত করতে পারি না। কথাটুকু বলে মৃন্ময়ী সকলের দিকে তাকালো, হাত জোর করে বলল, ক্ষমা করবেন সকলে, আমার বাবার এত সাধ্য নেই যে আমাকে এতগুলো যৌতুক দিয়ে বিবাহ দিতে পারবে। তাই আপনাদের দাবি পূরণ করতে আমরা ব্যর্থ। এই বিয়ে এখানেই বন্ধ ঘোষণা করা হলো। আপনার ছেলের যোগ্য আমি নই, আর না আপনার ছেলে আমার যোগ্য। মৃণই থাম। মজিবুর সাহেব চমকে উঠে বলল, দেখেছো মেয়ের কি কথার তেজ? ভালো করে মেয়েদের কি এমন কথার তেজ থাকে? তারা তো হয় নম্র ভদ্র, আর এই মেয়ে তো নষ্টা, ব্যবসা করে, ভদ্রের সাথে বনিবনা করতে হয়, তাই তো এত চপলতা। পাত্রের বাবা চেঁচিয়ে বলল, উচিত কথা বললে নষ্টা মেয়ে হয়ে যায়, তাই না বিআই মশাই? ফের কারো ব্যগ্র কণ্ঠে সকলে উৎসের দিকে তাকালো। পুলিশ পুরো চাকমাপাড়া ঘিরে নিয়েছে। পাত্রপক্ষের সকলের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই 2 টাকার মুন্ডি দোকানদারের এত দূর পর্যন্ত ক্ষমতা আছে যে সে পুলিশ ডাকবে? মজিবুর সাহেব হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে পুলিশদের দেখছে। সকলে নলাকার লম্বাটে অস্ত্রখানা তাক করে রেখেছে এদিকে। এরা কোত্থেকে আসলো? ভিড় ঠেলে সাইফ আসফাক এগিয়ে আসলো। পুলিশ কর্মকর্তাদের মাঝে একজনের সাথে হ্যান্ডশেক করে ধন্যবাদ জানালো। সাইফ কণ্ঠে বিতৃষ্ণা এনে বলল, আরেকটু তাড়াতাড়ি আসলে অমন মিষ্টি মেয়েটাকে এমন বাজে কথাটা শুনতে হতো না। দুঃখিত মিস্টার সাহেব, আপনার ফোন পাওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় জ্যামে পড়েছিলাম। লোকটি দুঃখ প্রকাশ করে বলল, সমস্যা নেই, এখন এদের একটু তাদের প্রাপ্য সম্মান দিন। তারা প্রচুর দয়া দেখিয়েছে মেয়েটির উপর। সাইফ হাই তুলে বলল। আসফাক বিরক্ত হয়ে গেল সাইফের ঘুরিয়ে পেঁচিয়ে কথায়। একজন সেনা কর্মকর্তা কথা বলবে স্ট্রেট কাট, তা না। সে গমগমের স্বরে বলল, আপনারা আপনাদের আইন মোতাবেক পদক্ষেপ গ্রহণ করুন, চেষ্টা করবেন উচিত শিক্ষা দেওয়ার।
পুলিশ কর্মকর্তা মাথা নেড়ে এগিয়ে গেল। পাত্রপক্ষের লোকেরা এমতো অবস্থায় চেঁচিয়ে উঠল সমস্বরে। এসব কি মজিবর সাহেব? মেয়ে কি বিয়ে দেওয়ার ইচ্ছা নাই নাকি? এসব কি শুরু করছেন? মনে রাখবেন, একবার মেয়ের বদনাম বের হলে সারা জীবন কিন্তু সেই মেয়ের ঘরে পচে মরতে হবে। মজিবুর সাহেব ঘন ঘন মাথা নেড়ে বলল। আমি কিছু করিনি, বিশ্বাস করুন বিআই সাহেব। পরপরই মৃন্ময়ীর উদ্দেশ্যে বলল। এসব কি হচ্ছে মৃন্ময়ী? যা হচ্ছে ঠিক হচ্ছে বাবা। এই 21 শতাব্দীতেই এসে যারা যৌতুক দাবি করছে তারা কত নিচু মস্তিষ্কের মানুষ। তাদের যত প্রশ্রয় দেওয়া হবে তারা তত মাথা ছাড়া দিয়ে উঠবে। ঠিক আপার মতো, আজ বাইক, কাল ব্যবসার জন্য টাকা, তো পরশু বাড়ি বাড়ি চাইবে, না দিলে মারধর করবে, অপমান করবে। তুমি কি এটাই চাও আমার সাথেও এমনটা হোক? আফা নয় বেঁচে ফিরতে পেরেছে, আমি যে মৃত ফিরব না এর গ্যারান্টি কি? ফ্যাকাশে নির্জীব প্রত্যাশাহীন দৃষ্টিতে তাকিয়ে থাকা মৃন্ময়ী বলল। মজিবুর সাহেব চুপ করে গেলেন, আর কিছু বললেন না। থমথমে মুখে বিজেপির লোকদের যাওয়ার পথ করে দিলেন। পাত্রপক্ষের লোকেরা বিস্ফোরিত চোখে তাকালেন তার দিকে। এইখানে পুলিশের লোকেরা কি করছে? আমাদের কিন্তু কম দূর পর্যন্ত হাত নাই। বড় বড় নেতাদের সাথে চলাফেরা আমাদের, কেউ চুলটাও বাঁকা করতে পারবে না। আর মজিবর সাহেব, এই মাইয়া আপনি কিভাবে বিয়ে দেন আমরাও দেখে নিব। পাত্রের বাবার কণ্ঠে শিয়াশার ভেতরকার চপলতা উপচে বেরিয়ে এলো। এতক্ষণ দাঁত খিঁচে চুপ করে বসেছিল, কিন্তু এখন আর পারছে না। সে উৎফুল্লিত কণ্ঠে বলল। হ্যাঁ আঙ্কেল, দেখিয়ে নেবেন। আপনারা দেখবেন না তো আর কারা দেখবে? তবে সেই দেখা বেশি দূর নয়, আজকেই দেখে যেতে পারবেন। মৃন্ময়ী বিবাহ, আপনারা মৃন্ময়ীর বিবাহের উৎকৃষ্ট সাক্ষী থাকবেন। চিরকাল মনে থাকবে এই বিয়ের কথা। এই নির্বোধ বালিকা আবার কোত্থেকে এসে কি বলছে? পাত্রপক্ষের লোকেদের মধ্যে এক অল্প বয়সী ছেলে বলে উঠল। এই, আমার ভাগ্নিকে নির্বোধ বলার সাহস কি করে হয় তোর বে? তোকে এখানে পুঁতে রাখবো আমি। গা ছাড়া ভাবে আড়ম্বরহীন বসে থাকা আশরাফ তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠে তেড়ে গিয়ে লোকটির কলার চেপে ধরল। কত বড় সাহস তার! শিয়াকে নির্বোধ বলে? এতক্ষণ সে চুপচাপ বসেছিল। ওই ইঁদুর ছানার বিয়ে ভাঙছে, তাতে তার কি? কিন্তু তার ভাগ্নিকে নিয়ে যখনই কিছু বলল সে তেতে উঠল। শিয়াশা তৎক্ষণাৎ মামাকে টেনে নিয়ে আসলো। চাপা কণ্ঠে শাসিয়ে বলল। এই চুপ করো আধবুড়ো পাত্র। পাত্রে এভাবে কথা বলতে নেই। পাত্ররা মুখে রুমাল গুজে চুপ করে বসে। নাও এই রুমাল এটা মুখে গুজে চুপচাপ বসো। এবার যদি কোনো গড়মিলে করলে তোমাদের আমি দেখে নেব। আশরাফ ভ্রুকুটি এক করে রুমাল আর ভাগ্নির দিকে তাকিয়ে রইল। ভিড়ের মাঝে শিয়াশা মুচকি মুচকি হাসছে আর তার মামার দিকে তাকাচ্ছে। আশরাফ কথার তালগোল পাকিয়ে ফেলছে। কিছু না বুঝতে পেরে দিল এক গাঁটটা শিয়াশার মাথায়। এইসব টিপিক্যাল গেও মানুষের সাথে এসে কি তোর মাথাটা খারাপ হয়ে গেছে? নো মামু, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আজ বলির পাঠা তুমি হবে। তন্মধ্যেই পাত্রপক্ষের চিৎকার চেঁচামেচিতে ভরে গেল বিবাহের আসরটি। পুলিশ সকলকে নিজেদের জিম্মায় নিয়ে নিয়েছে। শিয়াশা হেসে কুটি কুটি। এই মুহূর্তে দর্পণকে ঘটনাটা খুলে বলতে পারলে আরো শান্তি লাগতো। ফোনের লক স্ক্রিন অন করে দর্পণের চ্যাটলিস্টে ঢুকলো। আজ সে সালোয়ার কামিজ পরেছে। বছরে একবার পরা হয় এই ঝামেলার ড্রেস। সাজুগুজু করে ছবি পাঠিয়েছে, লোকটা দেখেনি এখনো। ব্যস্ত হয়তো। পুরো বিয়ে বাড়ির শুনশান নীরবতায় আচ্ছন্ন। যতই সাহসিকতার পরিচয় দিক না কেন পাত্রপক্ষকে উচিত শিক্ষা দিতে পেরে তবুও মনের কোণে একটা প্রশ্ন থেকেই যায়, এরপর মেয়েটার কি হবে? একবার বিয়ে ভেঙেছে, এই বদনাম যদি সারা জীবন বয়ে চলতে হয় মৃন্ময়ীর, তখন তাদের সকলের কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে সাইফ আন্তরিক কণ্ঠে মৃন্ময়ীর বাবার উদ্দেশ্যে বলে। মজিবুর সাহেব, আপনি অনুমতি দিলে আমি একটা প্রস্তাব রাখতাম। মজিবুর সাহেব অপ্রস্তুত বোধ করলো সাইফের মিনতির কণ্ঠে। সে তড়িঘড়ি করে সাইফকে বলল। এ কি করছেন চৌধুরী সাহেব? আপনার যে প্রস্তাব রাখার আপনি নির্দ্বিধায় রাখেন।
আমার থেকে অনুমতি নিয়ে আমায় লজ্জিত করবেন না। সাইফ মৃদু হেসে বলল, ও আশরাফ আমার শালক, আমাদের কোম্পানির আরেকজন মালিক, খুবই ভালো ছেলে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি ওকে আপনারা মনয়ের যোগ্য মনে করেন তবে আমরা মনয়কে আমাদের বাড়ির বউ করে নিতে চাই। উপস্থিত সকলে একে অপরের মুখ চাওয়াচাই করলো। আশরাফ বিস্ফোরিত নয়নে একবার নিজের ভাগ্নি আর একবার দুলাভাইকে দেখছে। সকলে মিলে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর তাকে একবার জানালেও না। কি পেয়েছে কি সকলে? তাকে নিয়ে কি চ্যারিটি ফাউন্ডেশন খুলতে বসেছে, যে কারোর বিয়ে ভাঙবে আর তার ঘাড়ে ঝুলিয়ে দেবে? সে আর্তনাদ করে উঠল। এই দুলাভাই, সাইফ চোখ রাঙালো আশরাফের দিকে তাকিয়ে। সে চায় মেয়েটির একটা ভালো ভবিষ্যৎ হোক। এই সুযোগে তারাও মজিবুর সাহেবের কিছু সাহায্যে আসতে পারবে। লোকটা খুব সৎ এবং অমায়িক, কাজ করে খেটে খাবে, তবুও কারোর কাছে হাত পাতবে না। শিয়াশা শক্ত করে আশরাফের হাত চেপে ধরল। আজ তার মন কামনা পূরণ করেই ছাড়বে। মজিবুর সাহেব ইতস্তত বোধ করল। উপস্থিত সকলে বেশ অবাক হলো, কেননা সাইফ চৌধুরী বান্দারবানের এক স্বনামধন্য ধনী ব্যক্তি। তাকে সকলে চেনে। তার কাছ থেকে এমন প্রস্তাব রীতিমতো বিস্মিত করে তুলছে সকলকে। মজিবুর সাহেব ইতস্তত কণ্ঠে বললেন, এটা কি করে হয় চৌধুরী সাহেব? কোথায় আপনি আর কোথায় আমরা? সাইফ প্রসন্ন হলো। তাহলে তাদের অমত নেই। সাইফকে কিছু বলতে না দিয়ে আশফাক আহমেদ এগিয়ে আসলো। মৃন্ময়ীর বাবার কাঁধে হাত রেখে বলল, অবস্থানের কথা চিন্তা করো না মুজিবুর, আমরা সবাই মানুষ, এটাই আমাদের একমাত্র পরিচয়। তুমি বলো, আমার ছেলেকে তোমার মেয়ের উপযুক্ত মনে হয় কি না? এর থেকে উপযুক্ত হয়তো আমি আর পাবো না সাহেব। কথাটা শুনতেই শিয়াশা লাফিয়ে আলহামদুলিল্লাহ বলে উঠল। আশরাফ চুপচাপ সকলকে দেখে চলেছে। মেইন বলির পাঠা সে, অথচ তাকে বাদে সবাই আলোচনায় ব্যস্ত। তার তো কোনো মূল্যই রইল না। অন্ধকারবদ্ধ ঘরটির মাঝ বরাবর একটি টেবিল, তার সামনে একটি বোর্ডে 4 জনের ছবি টাঙানো। দরজা ঠেলে দর্পণ ব্যস্ত গতিতে ঘরটির ভেতরে ঢুকলো। ঘরটির ভেতরে সুবেদার, দিলজার, অদ্রিতা সহ আরো অনেক কর্মকর্তারা রয়েছে। ঢুকতেই দর্পণের চোখ যায় বোর্ডে টাঙানো একটি ছবির দিকে। কপালে আলপিন ঢুকিয়ে বোর্ডের সাথে টাঙানো হাস্য উজ্জ্বল মুখ। ইদানিং যেই মুখটি দেখার জন্যে সে তৃষ্ণার্ত পীড়িত ছটফট করে, কাজে ফাঁকি দেয়, অযথায় চোখ দুটো এদিক সেদিক ঘুরতে থাকে যদি মেয়েটির দেখা পেয়ে যায়। হাজারো কর্মব্যস্ততার মাঝেও মনস্পটে এই মুখটি অঙ্কিত হতে থাকে তার অনুমতি ব্যতীত। তার পুরোটা দুনিয়া জুড়ে এখন এই মুখের অধিকারিণীর বসবাস। অনাকাঙ্ক্ষিতভাবে এই মুখটিকে এভাবে ওখানে টাঙানো সে দেখতে পারছে না। ব্যস্ত গতিতে আলপিনটি ছাড়িয়ে ছবিটি নিজের মুঠোয় নিয়ে নিল। গম্ভীর গলায় বলল, তার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। এই ছবি এখানে কে টাঙিয়েছে? সুবেদার এতক্ষণ খেয়ে ফেলা দৃষ্টিতে দেখছিল ছবির মালিককে। হাতের কাছে পেলে 2-1টা ঘা বসিয়ে দিতেও ইচ্ছে করত। তবে এই ইচ্ছে পূরণ হবার নয় যখন জানতে পেরেছে মেয়েটি সাইফ চৌধুরীর মেয়ে। দর্পণের দৃষ্টি আকর্ষণ করে অদ্রিতা কাট কণ্ঠে বলল, যেহেতু সাইফ চৌধুরী আমাদের প্রধান হাতিয়ার, তার মেয়েকেও আমাদের উচিত সাসপেক্ট হিসেবে রাখা। নো, সে পুরোটাই অন্য দুনিয়ার মানুষ। এর সাথে সে কোনোভাবে জড়িত নেই। বলতে বলতেই দেখলো টেবিলের উপর আরো 2টো পাসপোর্ট সাইজের ছবি শিয়াশার। সাথে সাথেই সেই ছবি দুটো তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে রাখলো। আদেশের কণ্ঠে বলল, উই আর গেটিং লেট, আপনারা শুরু করুন। অদ্রিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে দর্পণের পকেটে ঢুকিয়ে রাখা হাতটির দিকে। সুন্দর করে কথা বলবে, রাগ দেখাবে না। ও কিন্তু খুব ভীষণ নরম ভীতু একটা মেয়ে। আর এই উপহারটা আপাতত দিবে, কাল সকালে ওর প্রয়োজনীয় সব কিছু আমি জোগাড় করে রাখবো। মুরব্বীদের মতো উপদেশ দিতে দিতে শিয়াশা গহনার বাক্সটা আশরাফের হাতে তুলে দিল। আশরাফ নাকের পাটা ফুলিয়ে আট চোখে তাকিয়ে উপহারটা নিল। সকলে মিলে আস্তাকে জব্দ করেছে ইঁদুর ছানাকে গলায় ঝুলিয়ে দিয়ে। ভাগ্নির কথা এক কথা, তার উপরে সে কোনোদিন কিছু বলতে পারবে না, এমনকি বলবেও না। বোনের রেখে যাওয়া আমানত সে যত্ন করে রাখে সব সময়।
তাই চুপচাপ রাগ গিলে নিচ্ছে। শিয়াশা সেদিকে পাত্তা দিল না, সে ঠেলে আশরাফকে তার রুমে পাঠিয়ে দিল। যাও যাও, রাত 12টা বাজে, নতুন বউকে একা বসিয়ে রাখতে নেই। আশরাফ আর মৃন্ময়ীর বিবাহ সম্পন্ন করে বাসায় ফিরতে ফিরতে তাদের রাত 10টা বেজে গিয়েছে। হাতে থাকা অল্প সময়ের মধ্যে শিয়াশা ড্রাইভারের হাতে ফুল আনিয়ে কোনো রকম শেয়ার মিনি বাসর ঘর সাজিয়েছে। আশরাফ ক্ষিপ্ত গতিতে নিজের ঘরে ঢুকতে যায়, তখনই মিনি চমৎকার হেসে তার পথ আটকে দাঁড়ায়, হাতটা বাড়িয়ে দিয়ে বলে, মামা টাকা দেন, বউ নেন। আশরাফ দাঁত কিরমির করে বলল, তোদের বউ তোরা রাখ, আমরা চাই না। সিসি, আমরা কি করবো আপনার বউ দিয়া? আমাকেও লেনা দেনা টাকার সাথে, টাকা দেন নয়তো ঘরে ঢুকতে পারবেন না। মিনির বাচ্চা, তোকে যদি আর 1 সেকেন্ড আমার সামনে দেখছি, তুই আজ মায়ের খেয়ে কাঁদতে কাঁদতে ঘরে যাবি। পথ ছাড়, আমার গরম লাগছে, মেজাজ খারাপ হচ্ছে। মিনি অন্ধকার মুখে বলল, কইলেই তো হয়, দেবেন না টাকা? কিপটা ধমকাধমকি কেন করেন? মিনি তুই যাবি? যাইতাছি, খোদাই রাগ দেখান, আফারে কই তুইব। শিয়াশা এখনো পর্যন্ত সাজ মোছেনি, সেভাবেই রয়েছে। ফোন বিপ বিপ করতে দেখে সে সাথে সাথে কানে তুলল। দর্পণের ফোন তুলেই উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মেজর, মামুর বিয়ে দিয়ে একটা ফুটফুটে বউ এনেছি ঘরে। অপর প্রান্তে এর সাথে সাথে শীতল কণ্ঠ ভেসে আসলো, আমার ঘরের ফুটফুটে বউটা কবে আসবে? মেয়েটির গাল দুটো ভালো হয়ে উঠল, ঠোঁট কামড়ে এলোমেলো দৃষ্টি ফেলে বলল, জলদি আসবে। সময়টা তাড়াতাড়ি আসুক, কেউ অপেক্ষায় রয়েছে, বারান্দায় এসো। শিয়াশা চমকে ঘড়ির দিকে তাকালো, বাজে রাত 12:30। দর্পণ এখনো রাস্তায়। প্রতিদিন 11টার সময় দর্পণ কোয়ার্টারে ফেরার পথে বারান্দায় তার সাথে দেখা করে, তবে আজ এই নিয়মে খানিক বিঘ্ন ঘটে। সে ভেবেছিল আজ আর দেখা হবে না। সে ফোন হাতে দৌড়ে বারান্দায় গেল। ল্যাম্পপোস্টের মৃদু আলোয় লম্বাটে সুঠাম দেহটি দেখা যাচ্ছে, ফোন কানে পায়চারি করছে অলস ভঙ্গিতে। শিয়াশার অবছায়ায় দর্পণ সেদিকে নিগুড় দৃষ্টিতে তাকালো। আপনি এখানে কেন? কোয়ার্টারে যাননি? 4 পা বামে, 1 পা পূর্ব দিকে এসো। শিয়াশা বিভ্রান্তিত চিত্তে দর্পণের কমান্ডো ফলো করলো। সাথে সাথে ঘর থেকে ঠিকরে পড়া আলোয় শিয়ার পুরো দেহ দৃশ্যমান হলো। দর্পণ থামে ছবিতে, শুধু মুখটা দেখতে পেয়েছিল, পুরোটা দেখার লোভ সামলাতে পারেনি। তাই তো ঘুম ছেড়ে এখানে দাঁড়িয়ে আছে। সে মুগ্ধ হয় সদা টি শার্ট ট্রাউজারে দেখা মেয়েটিকে মেয়েলি পোশাকে দেখে। আরং কটনের সালোয়ার কামিজ, ওড়না বা বাঁকাধের ভাঁজ করে ফেলে রাখা বিমোহিত কণ্ঠে শুধালো। শিয়াশা ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, কি? তোমায় সুন্দর লাগছে। সেটা আপনি এখন দেখছেন? আপনাকে ছবি পাঠিয়েছিলাম। সেখানে অল্প একটু দেখে কমপ্লিমেন্ট আসছিল না, বরং পুরোটা দেখার ইচ্ছারা জেগে বসেছিল। শিয়াশা কথা ঘোরায়, আবারও জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন? কোয়ার্টারে যাননি? গিয়েছিলাম, গোসল করে রেস্টুরেন্ট থেকে খেয়ে মাত্র আসলাম। অনেক কষ্টে হয়ে গিয়েছে, তাই না? শিয়াশা মলিন মুখে জিজ্ঞাসা করলো। দর্পণের গতিরোধ হলো। প্রণয়ের শুরু মাত্র কয়েক ঘন্টা, তন্মধ্যে মেয়েটির এমন উদ্বিগ্নতা প্রকাশ পাবে সে আশা করেনি। প্রথমবার কেউ কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞেস করায় বাক্যহীন হয়ে পড়ল। কি জবাব দিবে এমন প্রশ্ন না আজ পর্যন্ত কেউ করেছে, আর না সে জবাব দিয়েছে। আতিপাতি করে মৃদু কণ্ঠে জবাব দিল, জানি না, অভ্যাস হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি আপনার কাছে চলে আসব, আর কষ্ট করে বাইরে খেতে যেতে হবে না। শুধু আবার কষ্ট কমাতে আসবে নাকি ভালোবেসে আসবে? ল্যাম্পপোস্টের আলতো হেলান দিয়ে ডান হাত পকেটে গুজে পা এলবো করে দাঁড়িয়ে আছে দর্পণ। শিয়াশা মুচকি হাসলো এই উটকো মেজরকে দেখলে। ইদানিং তার চোখ জুড়ায়, বুকের ভেতর ধরফর করে একটু সান্নিধ্য পাওয়ার জন্য। তবে লোকটা এত দূরে কেন? বললে না যে কোন উত্তর দিলে আপনি বেশি খুশি হবেন? আমার কাছে কষ্ট কোনো ম্যাটার করে না সিয়া। কষ্ট তো অনেকভাবে দূর করা যায়, তবে আমি চাই কেউ ভালোবেসে আমার কষ্ট দূর করুক, কোনো দায়বদ্ধতা ছাড়া। শিয়া হাসলো,
না চাইতেও একে অপরের সাথে আটকে থাকা চোয়ালদয় খুলে গেল। ওষ্ঠপুটে মৃদু হাসি ফুটে উঠল। বারান্দার দিকে আর একবার দৃষ্টিপাত করে সেনানিবাসের দিকে পা বাড়ায়। ডান হাত আধভেজা চুলে গলাতে গলাতে বলল, দৌড়াবে। আমরা যেসব কিছু থেকে সব সময় দূরে থাকতে চাই সেই সব কিছুর সাথেই যেন আমাদের বেশি কাছাকাছি থাকা হয়। কথাটি যেন মৃন্ময়ীর জন্য একদম জুৎসই। সে ভেবেছিল ওই খ্যাচরা লোকের সাথে আর কখনোই তার দেখা হবে না, কিন্তু বিধিবাম সে এখন ওই লোকটার স্ত্রী। তার উপর দুনিয়ার সবচেয়ে বেশি অধিকার রয়েছে আশরাফের। লাল বেনারসি ঘোমটার আড়ালে ভীত সন্ত্রস্ত দেহটি লুকিয়ে আছে। বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে আছে মৃন্ময়ী। মণি এখানে বসিয়ে দিয়ে গিয়েছে, সেই থেকে এক চুল পরিমাণও নড়েনি ভয়ে, অস্বস্তিতে। বিকট আওয়াজে দরজা খুলতেই সে আরো জড়সড় হয়ে বসল। নিজের ঘরে নিজের বিছানায় অন্য কোনো নারীর বাস, এটা ভাবলেই আশরাফের গা জ্বলে। সেখানে চোখের সামনে বসে আছে বধূ সাজে ওই নেংটি ইঁদুর ছানা। আশ্চর্যজনকভাবে তার রাগ লাগছে না। অদ্ভুত অনুভূতি হচ্ছে মেয়েটি তার স্ত্রী, তার কেমন রিয়াক্ট করা উচিত। আর চোখে জবথব হয়ে বসে থাকা মেয়েটিকে দেখতে দেখতে সে কাবার থেকে ট্রাউজার টি শার্ট গলায় ঝুলিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। বের হলো 10 মিনিট বাদ। মেয়েটি তখনও একইভাবে বসা। সে বের হতেই মৃন্ময়ী কেমন কেঁপে উঠল, যেটা আশরাফের চোখে বাঁধে। শিয়াশার দেওয়া উপহারটা নিয়ে মেয়েটির নিকট দাঁড়ায়। মেকি রাগে ফেটে পড়ার মতো কণ্ঠে বলল, শোন ইঁদুরছানা, তোমাকে দোয়া দেখিয়ে বিয়ে করেছি, এর মানে এই না তুমি আমার ঘাড়ে চড়ে ধে ধেই করে নাচবে। এইটুকু মেয়ে আবার ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে গিয়েছে, সেই তো ঝুলে বসেছো আমার ঘাড়ে।